শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নীলপুরের নীলা রহস্য। শ্রাবণ মাসের সন্ধ্যা, টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল। কর্নেলের ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাইয়ের পুলিশ জীবনের গল্প শুনছিলুম। রোমাঞ্চকর সব গল্প। হালদার মশাই বলছিলেন, বৃষ্টি বাদলার রাত্রে চোরগো চুরিকরণের খুব সুবিধা। কেন না, ঠান্ডা ওয়েদারে লোকেরা হেব্বি ঘুম ঘুমায়। তো তখন আমি রাজশাহী জেলার চণ্ডীপুর থানার অফিসার ইনচার্জ। লোকে তখন কইতো বড় বাবু। এক বর্ষার রাত্রিরে কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে চুরুট টানছিলেন। হঠাৎ বললেন, হালদার মশাই, ঠান্ডা ওয়েদারে বড় বাবুদের ঘুম আরো হেভি হওয়ার কথা। হালদার মশাই মাথা নেড়ে বললেন, কি যে কন কর্নেল স্যার, তখন ব্রিটিশ আমল। গল্পে বাধা পড়ায় বিরক্ত হয়ে বললুম, এক বর্ষার রাতে কি হয়েছিল তাই বলুন শুনি। ঠিক এই সময় আরো রসভঙ্গ করে ডোরবেল বাজল এবং কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে একজন ধুতি পাঞ্জাবি পরা নাদুস নুদুস করণের প্রৌঢ় ভদ্রলোক ঘরে ঢুকে কর্নেলকে নমস্কার করে বললেন, চিনতে পারছেন তো স্যার, আমি নীলপুরের অঘোর অধিকারী। তা মনে করুন 4-5 বছর আগের কথা, সেই যে রায় মশাইয়ের বাড়িতে আমাকে দেখেছেন। তারপর মনে করুন হঠাৎ এসে পড়তে হলো। কর্নেল একটু হেসে বললেন, বলুন অঘোরবাবু। অঘোরবাবু সোফায় বসে বললেন, তা মনে করুন 3:25 ট্রেনে চেপেছি। দমদমে 1 ঘন্টা দাঁড়িয়ে রইল। শিয়ালদা পৌঁছতে মনে করুন 6:30। বুঝলুম, মনে করুন বলাটা ভদ্রলোকের মুদ্রাদোষ। উনি ব্যস্তভাবে কাঁধের ব্যাগটা কোলে টেনে হাত ভরলেন। তারপর একটা চশমার খাপ বের করলেন। ভাবলুম চশমা পরবেন, কিন্তু আমাকে অবাক করে চশমার তলা থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে উনি কর্নেলকে দিলেন। কর্নেল কাগজটার ভাঁজ খুলতে খুলতে বললেন, রায়মশাইয়ের চিঠি? অঘোর অধিকারী বললেন, তা মনে করুন রায়মশাই নিজেই আসতেন, কিন্তু বাড়ি ছেড়ে আসবেন কি করে? যা অবস্থা, তাই চিঠি লিখে মনে করুন আমাকেই পাঠালেন। এদিকে ফেরার ট্রেন রাত 8:05। সব ট্রেন তো নীলপুর স্টেশনে দাঁড়ায় না। তারপর মনে করুন আমি রাত বিরেতে রায়মশাইয়ের কাছে না থাকলেও চলে না। কর্নেল চিঠিটা ততক্ষণে পড়ে ফেলেছেন। বললেন, চিঠিটা আপনি চশমার খাপে ঢুকিয়ে রেখেছিলেন কেন অঘোরবাবু? অঘোরবাবু বিষণ্ণ মুখে বললেন, আজকাল মনে করুন কি যেন হয়েছে, কিছু মনে থাকে না। চশমার খাপের ভেতর চিঠিটা রাখলে মনে থাকবে। কেন জানেন স্যার? সঙ্গে একটা বই এনেছি। ট্রেন জার্নিতে সময় কাটাতে বইয়ের মতো জিনিস নেই। এদিকে মনে করুন সারাক্ষণ চোখে চশমা পরে থাকতে পারি না। নতুন চশমা নিয়েছি তো, তাই মনে করুন। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, ছাতি আনেননি দেখছি। আসবার সময় ট্যাক্সি পেয়েছিলেন, এখন না পেতেও পারেন। ঠিক বলেছেন স্যার, কিন্তু মনে করুন ছাতি এনেছিলাম। ওই যে বললুম না, কিছু মনে থাকে না। ট্রেনে ফেলে নেমে এসেছি। তারপর মনে করুন ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে থাকার সময় মনে পড়ল। এখনই উঠছি স্যার, শিয়ালদার কাছাকাছি ছাতার দোকান আছে, একটা কিনে নেব ক্ষণ। বলে পা বাড়িয়ে অঘোরবাবু হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ওই যা, বলতেই ভুলে গেছি। আমি যে মনে করুন আপনাকে রায়মশাইয়ের চিঠি দিলুম, তার প্রমাণ আনতে বলেছেন উনি। আমারও ভুলো মন। আর রায়মশাইও মনে করুন কাউকেই আজকাল বিশ্বাস করেন না, আমাকেও না। তাই মনে করুন চিঠি যে পেলেন তা একটুখানি প্রমাণ। কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, দিচ্ছি।
তারপর টেবিলের ড্রয়ার থেকে তার একটা নেম কার্ড বের করে উল্টো পিঠে কিছু লিখে দিলেন। কার্ডটা অঘোরবাবু যথারীতি চশমার খাপে ভরে নমস্কার করে বেরিয়ে গেলেন। হালদার মশাই হাসলেন। খালি কয় মনে করুন, কি কাণ্ড। বললুম, তা মনে করুন ভুলো মনের মানুষ, তাই মনে করুন অর্থাৎ স্মরণ করুন বলেন। হালদার মশাই আরো হেসে অস্থির হলেন। কর্নেল চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, জয়ন্ত ঠিকই ধরেছে, তবে মনে করুন বলেও সবকিছু ঠিকঠাক মনে পড়ে না। নীলপুর কৃষ্ণনগরের কাছে ওখানকার সরপুরিয়া বিখ্যাত। রায়মশাই আমার জন্য 1 প্যাকেট সরপুরিয়া পাঠিয়েছিলেন। অঘোরবাবুর ব্যাগে সেটা থেকে গেছে। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। ওনারে রাস্তায় গিয়ে ধরবো নাকি? সরপুরিয়া কত খাইছি বলে জিভে জল টানার ভঙ্গি করলেন তিনি। তারপর দরজার দিকে পা বাড়ালেন। অমনি আবার ডোরবেল বাজল। কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরেই আবার অঘোর অধিকারীর আবির্ভাব ঘটল। কাচুমাচু মুখে তিনি ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বললেন, ভুলো মনের এই এক জ্বালা। রায়মশাই মনে করুন স্যারের জন্য সরপুরিয়া পাঠিয়েছেন, দিতে ভুলে গেছি। মিষ্টান্নের প্যাকেটটা হলদে পলিব্যাগে মোড়া ছিল। দুহাতে কর্নেলকে এগিয়ে দিয়ে অঘোরবাবু চলে যাচ্ছিলেন। হালদার মশাই সকৌতুকে বললেন, মনে করুন আর কিছু আছে নাকি? আজ্ঞে না। অমায়িক হাসলেন অঘোরবাবু। এবার মনে করুন বিদায় নি, ট্রেন ফেল হবে। কর্নেল স্মরণ করিয়ে দিলেন, অঘোরবাবু ছাতা, রাস্তায় ছাতা কিনতে ভুলবেন না। তা মনে করুন বউবাজারের মোড়ে কিনে ফেলবো, বৃষ্টি পড়ছে, এবার আর ভুল হবে না বলে নমস্কার করে অঘোরবাবু সবেগে বেরিয়ে গেলেন। কর্নেল বললেন, বৃষ্টির সন্ধ্যায় সরপুরিয়া খেতে মন্দ লাগবে না, আরেক দফা কফিও খাওয়া যাবে বলে তিনি ষষ্ঠীচরণকে ডেকে 3টে প্লেট আর 3টে চামচ আনতে বললেন। ষষ্ঠী তক্ষুনি প্লেট আর চামচ এনে দিল। কর্নেল স্যাকেট খুলে সরপুরিয়া চামচে তুলে একটা প্লেটে নিজের জন্য একটুখানি রাখলেন। তারপর হালদার মশাই এবং আমার প্লেটে অনেকখানি তুলে দিলেন। বাকিটা ষষ্ঠীর জন্য রাখলেন। ষষ্ঠী ততক্ষণে কফির জল গরম করতে গেছে। হঠাৎ দেখি কর্নেল প্যাকেটটার তলার কাগজ সরিয়ে একটা মুখ আটা খাম বের করেছেন। হালদার মশাই খাওয়া বন্ধ করে গুলি গুলি চোখে তাকিয়ে রইলেন। আমি বললুম, এ কি অদ্ভুত তো। কর্নেল হেসে বললেন, হ্যাঁ অদ্ভুত। নীলপুরের শিবশম্ভু রায়ের এই চিঠিটাই আসল চিঠি। অঘোরবাবু বললেন, আজকাল রায়মশাই তাকেও বিশ্বাস করেন না, তাই খোলা চিঠিতে আমাকে শুধু ওর বাড়িতে শিগগির একবার যেতে বলেছেন। কোথায় নাকি আশ্চর্য প্রজাতির পরগাছা দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। তারপর 1 প্যাকেট সরপুরিয়া পাঠানোর কথা লিখে আন্ডারলাইন করে দিয়েছেন। কিন্তু আমি অঘোরবাবুকে ইচ্ছে করেই সরপুরিয়ার প্যাকেটের কথা মনে করিয়ে দিইনি। গোয়েন্দা প্রবর অবাক হয়ে শুনছিলেন। বললেন, দেননি কেন? পরীক্ষা করতে চেয়েছিলুম সত্যি উনি ভুলো মনের মানুষ কিনা বলে কর্নেল খামটা টেবিলে পেপার ওয়েট চাপা দিয়ে রাখলেন। তারপর সরপুরিয়াটুকু তাড়িয়ে তাড়িয়ে খেলেন। হালদার মশাই বললেন, বহু বৎসর সরপুরিয়া খাই নাই। জয়ন্ত বাবুরে কই মিষ্টান্ন খাইয়া জল খাইবেন না যেন, অ্যাসিডিটি হইতে পারে। কর্নেল সায় দিলেন, ঠিক বলেছেন, জলের বদলে কফি নিরাপদ। খামের ভেতর গোপন চিঠিতে নীলপুরের রায়মশাই কি লিখেছেন তা জানার জন্য খুব আগ্রহ হচ্ছিল, কিন্তু কর্নেলের কোনো তাড়া লক্ষ্য করছি না। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আনলো। কর্নেল তাকে বাকি সরপুরিয়া ভর্তি প্যাকেটটা দিলে সে খুশি হয়ে নিল এবং একগাল হেসে বলল, বাবা মশাই একবার ঠিক এইরকম সন্দেশ এনেছিলেন। কর্নেল চোখ কটমটিয়ে বললেন,
সরপুরিয়া। আজ্ঞে, মনে পড়েছে বটে, বলে ষষ্ঠী চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, নীলপুর নামের ইতিহাস আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওখানে নীলের চাষ হতো। একটা নীলকুঠি ছিল, তা ভেঙে চুরে কবে জঙ্গল গজিয়ে গিয়েছিল। নদীর ধারে সেই জঙ্গলে একসময় বাঘ থাকতো। 4 বছর আগে সেই জঙ্গলে নির্ভয়ে ঘোরাঘুরি করেছিলুম। ওখানে একটা শ্মশান আছে, কিন্তু স্থানীয় লোকেরা রাত বিরেতে সেই শ্মশানে মরা পোড়াতে গেলে ধুন্ধুমার বাধায়। হালদার মশাই বললেন, ধুন্ধুমার তার মানে? কয়েকটা ডেলাইট জেলে লাঠি সরকি বন্দুক নিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে শ্মশানে যায়। কেন? নীলকুঠির জঙ্গলে নাকি একটা মরা খেকো পিশাচ আছে। পিশাচ? কন কি? হালদার মশাই পিশাচকে পিচাস বলে তা জানি, কিন্তু আমি রায়মশাইয়ের গোপন চিঠির জন্য উসখুস করছিলুম। বললুম, কর্নেল, চিঠিতে পিশাচের খবর আছে নিশ্চয়ই? কর্নেল এবার খামের মুখ ছিঁড়ে বললেন, থাকতেও পারে। সেবার ওখানে গিয়ে রায়মশাইয়ের বাড়ির দোতলা থেকে দুপুর রাতে একটা অমানুষিক গর্জন শুনতে পেয়েছিলুম। গর্জনটা ভেসে এসেছিল জঙ্গলের দিক থেকে। কিন্তু আগেই বলেছি, দিনের বেলায় জঙ্গলে ঘোরাঘুরি করে কোনো পিশাচ দেখিনি। গোয়েন্দা প্রবর বলে উঠলেন, গর্জন শুনেছিলেন? কিসের গর্জন? জানি না, বলে কর্নেল চিঠিটা পড়তে থাকলেন। পড়ার পর তিনি চিঠিটা হালদার মশাইকে দিয়ে বললেন, দেখুন, রায়মশাইয়ের হারানিধি উদ্ধার করতে পারেন নাকি। প্রাইভেট ডিটেকটিভ চিঠিটা পড়ছিলেন। তার গোফটা উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। উকি মেরে দেখলুম চিঠিতে শুধু লেখা আছে, আবার মহা সর্বনাশ হয়েছে। পূর্বপুরুষের সযত্নে রক্ষিত রত্ন নীলা হারিয়ে গেছে। এ বাজারে 10 লক্ষ টাকা দাম। দয়া করে শীঘ্র এসে উদ্ধারের ব্যবস্থা করুন। কর্নেল বললেন, নীলাটা আমাকে দেখিয়েছিলেন রায়মশাই, প্রায় মুরগির ডিমের সাইজ। রত্নটার নীল রঙে আলো পড়লে চোখ ঝলসে যায়, কিন্তু ওটা হারালো কি করে তা লেখেনি। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার উত্তেজিতভাবে বললেন, নীলপুরে যাওয়া দরকার। কর্নেল স্যার, কখন যাইবেন কন? আমি আপনার লগে লগে যামু। নাকি আমি একা যামু? কিন্তু যামু কিসে? কর্নেল বললেন, তাই যান। ভোরে এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে। ট্রেনের চেয়ে বাসই ভালো, তবে একটু হাঁটতে হবে, এই যা। নীলপুরকে নেহাত পারাগা ভেবেছিলুম। পরদিন দুপুরে সেখানে পৌঁছে দেখলুম জমজমাট বাজার আর একতলা দোতলা প্রচুর বাড়ি আছে, বিদ্যুৎ আছে। শিবশম্ভু রায়ের বাড়ি নীলপুরের শেষ প্রান্তে নদীর ধারে। উঁচু পাঁচিল ঘেরা সেকেলে গড়নের দোতলা বাড়ি, তবে পাঁচিল এবং বাড়ির অবস্থা জরাজীর্ণ। এদিকটায় আমবাগান আর এখানে ওখানে ঝোপ জঙ্গল গজিয়ে আছে। বাড়ির গেটের অবস্থাও শোচনীয়। কর্নেল বললেন, 4 বছর আগে রায়ভবনের অবস্থা এমন ছিল না। বোঝা যাচ্ছে রায়মশাই আর বাড়ি মেরামতে মন দেননি। দিয়েই বা কি করবেন? এক ছেলে এক মেয়ে। ছেলে থাকে আমেরিকায়, মেয়ে ব্যাঙ্গালোরে। গেটের সামনে গিয়ে দাঁড়াতেই অঘোরবাবু বেরিয়ে এলেন। একগাল হেসে বললেন, এসে গেছেন স্যার? তা এলেন কিসে? মনে করুন বাসে বেজায় ভিড়, তারপর মনে করুন রাস্তা একেবারে খানাখন্দে ভরা। কর্নেল বললেন, আমরা বাসে এসেছি অঘোরবাবু। অঘোরবাবু জিভ কেটে বললেন, কি সর্বনাশ! ট্রেনে এলে মনে করুন আরামে আসতেন। বলে বাড়ির দিকটা দেখে নিয়ে চাপা স্বরে ফের বললেন, একটা অনুরোধ স্যার, রায়মশাইকে যেন দয়া করে বলবেন না আমি কাল সন্ধেবেলা আপনার কাছে গেছি। আগে মনে করুন আমি দুপুরেই গেছি। কেন বলুন তো? অঘোরবাবু কাচুমাচু মুখে বললেন, রায়মশাই মনে করুন আমাকে সকালেই পাঠিয়েছিলেন। স্টেশনে যাওয়ার সময় শুনলুম ফরেস্ট অফিস থেকে নানা রকম গাছের চারা বিলি হচ্ছে। আমার মনে করুন বাগান করার খুব শখ।
ওপাশে রায়মশাইয়ের পুরো জমিতে মনে করুন গাছের চারাগুলো পুঁতব। রায়মশাই বাড়ির ভেতর মনে করুন। কর্নেল হাসলেন। বুঝেছি, সাপের ভয়ে বাড়ির ভেতরে গাছপালা ঝোপঝাড় গজাতে দেন না। তা আপনার কাছে কাল সন্ধ্যায় তো গাছের চারা দেখিনি। স্টেশনে ওগুলো হরির কাছে রেখে গিয়েছিলুম। আজ্ঞে, হরির মনে করুন চায়ের দোকান আছে, খুব ভালো লোক স্যার। তারপর মনে করুন কাল রাত্রে ফেরার সময় চারাগুলো নিয়ে এসেছি। রায়মশাই আপনার এত দেরি করার কারণ জিজ্ঞেস করেননি? তা আবার করবেন না? মনে করুন ওকে বলেছি রেল অবরোধ হয়েছিল। এই সময় দোতলার জানলা থেকে কারোর ডাক ভেসে এলো, অঘোর, ও অঘোর। অঘোরবাবু চেঁচিয়ে বললেন, রায়মশাই, মনে করুন কর্নেল সাহেব এসে গিয়েছেন। তারপর গেটের দিকে ঘুরে হন্তদন্ত হয়ে পা বাড়ালেন। একবার ঘুরে আমরা ওকে অনুসরণ করছি কিনা দেখেও নিলেন। বাড়ির ভেতরে ঢুকে দেখলুম লম্বা চওড়া চৌকো সেকেলে লাইন কংক্রিটের উঠোন। ডান দিকের পাঁচিলের এক পাশে সমান্তরাল কিছু দেশি ফুলের গাছ আছে, কিন্তু গাছগুলোর তলা পরিষ্কার। একটা টিউবওয়েল আছে। ফ্রক পরা এক কিশোরী বালতিতে জল ভরছিল। বাঁদিকের পাঁচিল ঘেঁষে একটা চালাঘর, টালির চাল, সেখানে গরু থাকে, তা বুঝতে পারলুম। নিচের বারান্দায় রায়মশাইকে দেখা গেল। লম্বা শীর্ণ এক বৃদ্ধ মানুষ, গায়ে ফতুয়া এবং হাঁটু অব্দি তোলা ধুতি, তার হাতে একটা ছড়ি, মুখে পাকা গোঁফ, মাথার চুল কিন্তু কাঁচা পাকা এবং মধ্যিখানে সিথি, চেহারায় আভিজাত্য। কর্নেলকে নমস্কার করে বললেন, আসুন কর্নেল সাহেব। আপনি না এসে পারবেন না এই বিশ্বাস অবশ্য ছিল, কারণ ইংরেজিতে ওকে লিখে কার্ড পাঠিয়েছেন। অঘোর যে কার্ডখানা এনেছে এই যথেষ্ট। ওর আজকাল কিছুই নাকি মনে থাকে না। কর্নেল আমার সঙ্গে রায়মশাইয়ের পরিচয় করিয়ে দিলেন। রায়মশাই বললেন, বাবা জীবন আমার ছেলের বয়সী, কাজেই তুমি বলবো। বললুম, নিশ্চয়ই বলবেন। অঘোরবাবু নিচের তলায় একটা ঘরের তালা খুলছিলেন। রায়মশাই বললেন, এখন ও ঘরে নয়, কর্নেল সাহেব আগে আমার ঘরে যাবেন। অঘোর, কিনু ঠাকুরকে বলে এখনই কর্নেল সাহেবের জন্য কফির ব্যবস্থা করো, দেরি করো না। দোতলায় উঠে চওড়া বারান্দা দিয়ে হেঁটে শিবশম্ভু রায় মাঝখানের একটা ঘরের তালা খুললেন। চাবি তার পইতে বাঁধা ছিল। ঘরের জানলাগুলো বড় এবং খোলা। পর্দা এক পাশে গুটানো আছে। পর্দার অবস্থা দেখে বুঝলুম বাড়িটার মতোই জীর্ণ এবং বিবর্ণ। উঁচু মেহগিনি পালঙ্ক এক পাশে এবং অন্য পাশে গদিয়াটা কয়েকটা চেয়ার, একটা প্রকাণ্ড টেবিল। টেবিলে কিসের কাগজপত্র, ফাইল, একটা অ্যালার্ম ঘড়ি এবং একটা ছোট্ট বাক্স। হোমিওপ্যাথি ওষুধের বাক্স মনে হলো। তার পাশে দুটো মোটা অভিধানের মতো বই, নিশ্চয়ই হোমিও মেটেরিয়া মেডিকা। ফ্যান চালিয়ে দিয়ে রায়মশাই বললেন, বসুন আপনারা, আমি আসছি। চেয়ারে বসে টুপি খুলে কর্নেল তার পিঠে আটকানো কিড ব্যাগটা নিচে রাখলেন। বাইনোকুলার আর ক্যামেরা তার কোলে বসল। আমার কাঁধের ব্যাগটা আমিও নামিয়ে রাখলুম। রায়মশাই পাশের ঘরে ঢুকেছেন ততক্ষণে। পালঙ্কের কাছাকাছি ঘরের এক কোণে পাশাপাশি দুটো কাঠের বদ্ধ আলমারি চোখে পড়ল। তার পাশে দেওয়ালে বসানো একটা আয়রন চেস্ট। বলতে যাচ্ছিলুম, 10 লক্ষ টাকা দামের নীলাকি আয়রন চেস্টে ছিল। বলা হলো না। রায়মশাই ফিরে এলেন দোনলা বন্দুক নিয়ে। কর্নেল বললেন, বন্দুক কেন রায়মশাই? রায়মশাই চাপা স্বরে বললেন, আপনারা আসার একটু আগে ও ঘরের জানলায় বন্দুক হাতে বসেছিলুম। একটা লোক আমবাগানের কাছে ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। দুবার লোকটাকে সন্দেহজনকভাবে উকিঝুঁকি দিতে দেখেছি। বন্দুকের নল দেখা মাত্র লুকিয়ে পড়েছে, তাই অঘোরকে ডাকছিলুম। কেমন চেহারা লোকটার? শুধু মাথাটা দেখেছি, মাথায় ছাই রঙা টুপি, মুখটা স্পষ্ট দেখতে পাইনি। অঘোর আসুক, ওকে ওদিকে লক্ষ্য রাখতে বলবো।
কর্নেলের দিকে তাকালুম। চোখের ইশারায় ওকে বলতে চেয়েছিলুম, লোকটা নিশ্চয়ই আমাদের প্রিয় হালদার মশাই। কিন্তু কর্নেল আমার দিকে তাকালেন না। বললেন, আপনাকে সেবার বলেছিলুম জিনিসটা সাবধানে রাখবেন। শিবশম্ভু রায় চাপা স্বরে বললেন, সাবধানেই তো রেখেছিলুম, আগে কফি খেয়ে নিন। অঘোরবাবু নিজেই কফি আনলেন ট্রেতে। বললেন, রায়মশাই, কিনুদাকে সাহেবদের জন্য মনে করুন স্পেশাল রান্না করতে বলেছি। ও বেলা বরং বাজার থেকে স্পেশাল মাছ মাংস আনবো। ততক্ষণে মনে করুন আমি গিয়ে দেখি ভুলু কতটা জায়গা পরিষ্কার করলো। বিকেলে মনে করুন গাছের চারাগুলো পুঁততেই হবে। রায়মশাই বাঁকা হেসে বললেন, বাবুর বাগান করার শখ হয়েছে, বুঝলেন কর্নেল সাহেব, এক গুচ্ছের কি সব গাছের চারা এনে রেখেছে। কর্নেল হাসলেন, ভালো তো, এখন তো বৃক্ষরোপণ উৎসব চলছে সবখানে, অঘোরবাবু সেই উৎসব পালন করবেন। রায়মশাই বললেন, মন মেজাজ ভালো থাকলে বলতুম আপনি ওর বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করবেন। অঘোরবাবু কাচুমাচু মুখে বললেন, আজ্ঞে মনে করুন গোটা 10-12 চারা, কিসের গাছ তাও জানি না, বিনি পয়সায় বিলি করছিল, তাই মনে করুন আমিও গিয়ে লাইন দিয়েছিলুম। রায়মশাই তাকে থামিয়ে দিয়ে বললেন, অঘোর, ওসব কথা ছাড়ো, সকাল থেকে দেখছি আম বাগানের পাশে ঝোপের ভেতর থেকে একটা লোক উকি ঝুঁকি দিচ্ছে। তোমাকে ডেকে সাড়া পাইনি, আমি বন্দুক বাগিয়ে বসেছিলাম, এবার দেখলেই গুলি ছুড়তুম। অঘোরবাবু আঁতকে উঠে বললেন, সর্বনাশ, তাহলে মনে করুন রাত বিরেতে কি ওই লোকটাই বাড়িতে ঢিল ছুঁড়ে আমাদের ভয় দেখাতো? দিন তো আমাকে বন্দুকটা। বেটার ছেলেকে মনে করুন তাড়া করে গুলি ছুঁড়ে মনে করুন। রায়মশাই ওর হাতে সত্যি বন্দুকটা দিলেন। বন্দুক কাঁধে নিয়ে অঘোরবাবু সবেগে বেরিয়ে যাচ্ছিলেন। রায়মশাই বললেন, অঘোর, সাবধান, লোকটাকে সত্যি সত্যি গুলি করবি নে, তার মাথার উপর গুলি ছুঁড়ে ভয় দেখাবি। দেখেছিস তো, সে রাতে যেই গুলি ছুড়লুম ঢিল পড়া বন্ধ হয়ে গেল। অঘোরবাবু ঘুরে দাঁড়িয়েছিলেন। মুচকি হেসে বললেন, আমার মাথা খারাপ, সত্যি সত্যি কারোর ঠ্যাঙে গুলি ছুড়লে মনে করুন উল্টে খুনের দায়ে ফেসে যাব না? কর্নেল বললেন, রাত বাড়িতে বাড়িতে ঢিল পড়তো বুঝি? রায়মশাই বললেন, হ্যাঁ, কফি খান, বলছি সেসব কথা। আমি বললুম, অঘোরবাবুকে বন্দুক দিলেন, উনি বন্দুক চালাতে জানেন তো? সরকার আইন করে শিকার নিষিদ্ধ করেছেন, কিন্তু এক সময় আমি অঘোরকে সঙ্গে নিয়ে নীলকুঠির জঙ্গলে হরিয়াল মারতে যেতুম। আমার সঙ্গী ছিল অঘোর, মাঝে মাঝে তাকেও গুলি ছোড়ার ট্রেনিং দিতুম। আসলে অঘোর আমার ঠাকুরদার নায়েবের নাতি। ঠাকুরদা ছিলেন জমিদার। জমিদারি উঠে যাওয়ার পর তার নায়েব সদানন্দবাবু বৃদ্ধ বয়সে এ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তার ছেলে রমাকান্ত মানে অঘোরের বাবা কেষ্টনগরে স্কুল মাস্টারি করতেন। রমাকান্ত কাকা হঠাৎ মারা গেলে অঘোরকে নিয়ে তার বিধবা স্ত্রী সুধাময়ী আমাদের বাড়িতে এসে আশ্রয় নেন। সুধা কাকিমা বাড়ির কাজকর্ম করতেন। সে অনেক বছর আগের কথা। সুধা কাকিমা মারা গেলেন। অঘোর এ বাড়িতেই থেকে গেল। বিয়ে করেনি, মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যেত, আবার ফিরে আসতো। এখন বয়স হয়েছে, এদিকে আমিও একা মানুষ, অল্প কিছু জমি জমা আছে, অঘোরই দেখাশুনো করে বলে রায়মশাই করুণ হাসলেন। কর্নেল সাহেব এসব কথা জানেন। কর্নেল বললেন, রাত্রে বাড়িতে ঢিল পড়ার ব্যাপারটা বলুন। গত সপ্তাহে একদিন মাঝরাত্রে নিচে অঘোরের চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। বারান্দায় বন্দুক হাতে গিয়ে টর্চের আলো জ্বেলে জিজ্ঞেস করলুম কি হয়েছে। অঘোর বলল, বাড়ির ভেতর কোনো বদমাস ঢিল ছুঁড়ছিল। তখন বাড়িতে কি বিদ্যুৎ ছিল না? না, লোডশেডিং ছিল। নীলপুরে বিদ্যুতের হাল শোচনীয়। তো তারপর যে রাতে লোডশেডিং হয়েছে সেই রাতে ঢিল। সকালে দেখেছি উঠোনে ইট পাটকেল ভর্তি। তারপর খেয়াল হলো হাতে বন্দুক থাকতে চুপ করে থাকা উচিত হচ্ছে না। পরশু রাতে তৈরি হয়েই ছিলুম। অঘোরের চেঁচানি শুনে
বারান্দা থেকে পরপর দুটো ফায়ার করলুম, ঢিল পড়া বন্ধ হলো। তারপর সকালে আবিষ্কার করলুম নীলা চুরি গেছে। কোথায় রেখেছিলেন? ঠিক এই সময় বাইরে কোথাও বন্দুকের গুলির শব্দ হলো এবং অঘোরবাবুর চিৎকার শোনা গেল, ধর ধর, ভুলু ভুলু। রায়মশাই সেই পাশের ঘরে ঢুকে জানলা থেকে চিৎকার করছিলেন, অঘোর অঘোর। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। তার কোনো চাঞ্চল্য দেখলুম না। বললুম, নিচে গিয়ে ব্যাপারটা দেখা উচিত ছিল। হালদার মশাই উকি দিতে এসে বিপদে পড়লেন নাকি? কর্নেল চোখ বুজে চুরুট টানতে থাকলেন। একটু পরে রায়মশাই এ ঘরে এসে বললেন, অঘোর খামোকা একটা কার্তুজ নষ্ট করল, ওদিকটায় বনবাদার, আর ভুলু লোকটা ভিতুর শিরোমণি, দিন দুপুরে ভূত দেখতে পায়। জিজ্ঞেস করলুম, ভুলুই কি আপনাদের বাড়িতে থাকে? না, ভুলু একজন দিনমজুর। অঘোরের বাগানের স্বাদ হয়েছে, তাই ওকে দুপুর পর্যন্ত কাজে লাগিয়েছে। জঙ্গল কেটে মাটিতে গর্ত করে রাখবে, ব্যাস। কর্নেল চোখ খুলে বললেন, অঘোরবাবুকে কোথায় দেখে এলেন? ও একটা আস্ত গবেট, ঝোপের মধ্যে দাঁড়িয়ে ভুলুকে আঙ্গুল তুলে দেখাচ্ছে লোকটা কোন দিকে পালিয়েছে। এবার বলুন, নীলা কোথায় রেখেছিলেন? রায়মশাই কপালে থাপ্পড় মেরে বললেন, আমারই দুর্বুদ্ধি। আপনাকে দেখিয়েছিলুম রত্নটা আয়রন চেস্টে থাকতো। ঠাকুরদার বাবার আমলের আয়রন চেস্ট। গত বছর চাবি ঢুকিয়ে ঘোরাতেই চাবি ভেঙে গেল। অঘোরকে দিয়ে কামার ডেকে এনে কোনো ক্রমে খোলা তো হলো, কিন্তু চাবির ভাঙা অংশটা কামার অনেক চেষ্টাতেও বের করতে পারল না। সে বলল কলকাতা থেকে মিস্ত্রি আনতে হবে। অঘোর কলকাতা থেকে মিস্ত্রি এনেছিল। বললে দেওয়াল ভেঙে আয়রন চেস্ট বের করে তার সঙ্গে কলকাতা পাঠাতে হবে, তা না হলে চাবি বের করা যাবে না, নতুন লক তৈরি করে লাগাতে হবে। সে এক হাঙ্গামা। তাই মিস্ত্রিকে যাতায়াতের ভাড়া আর কিঞ্চিত বকশিস দিয়ে বিদেয় করলুম। তাহলে এখন আয়রন চেস্টের অবস্থা কি? কপাল ঠেলে আটকে রেখেছি, ভেতরকার জিনিস অন্যত্র সরিয়েছি। রত্নটা? শিবশম্ভু রায় চাপা স্বরে বললেন, ওটা কিছুদিন কাঠের আলমারিতে লুকিয়ে রেখেছিলুম। তারপর ভাবলুম নিরিবিলি জায়গায় বাড়ি, ডাকাত পড়লে আলমারি ভাঙবে সোনাদানার লোভে। তাই মাঝে মাঝে ঠাই বদল করে রাখতুম। কখনো পাশের ঘরের কুলুঙ্গিতে গণেশের তলায় কাগজে মুড়েই রাখতুম, কখনো এই পালঙ্কে গদির তলায়। আমার দুর্মতি। গত সপ্তাহে ওটা এই হোমিওপ্যাথির বাক্সের ভেতর একটা খোপে ঢুকিয়ে রাখলুম। ভাবলুম এর ভেতর এমন দামি রত্ন আছে কেউ ভাবতেও পারবে না। ওটা হোমিওপ্যাথির বাক্স থেকে চুরি গেছে? রায়মশাই করুণ মুখে বললেন, হ্যাঁ। আপনি হঠাৎ হোমিওপ্যাথির দিকে মন দিয়েছিলেন কেন? ও, আপনি তো সে কথা জানেন না। মধ্যে বছর দুয়েক পা আর কোমরে বাত হয়েছিল, অ্যালোপ্যাথি চিকিৎসায় সারেনি। তারপর নীলপুরের হোমিওপ্যাথির ডাক্তার অমর মুখুজ্জের চিকিৎসায় সেরে গেল। তখন নিজেই বইপত্তর পড়ে টরে হোমিওপ্যাথির নেশায় পড়ে গেলুম। অঘোর, কিনু ঠাকুর, তার বউ মানদা, কিনুর মেয়ে কাকলি, সবাই অসুখ বিসুখে আমার ওষুধ খায়। বললে বিশ্বাস করবেন না, ম্যাজিক। কর্নেল একটু হেসে বললেন, ঠিক বলেছেন, ম্যাজিক। কিন্তু এই বাক্সটা কি এখানেই থাকে, নাকি মাঝে মাঝে নিচে নিয়ে গিয়ে অন্য রোগীদের চিকিৎসা করেন? রায়মশাই বিমর্ষভাবে বললেন, তা করি, মানে কখনো সখনো করেছি। গত এক সপ্তাহের মধ্যে বাক্সটা নিচে নিয়ে গিয়ে কাউকে ওষুধ দিয়েছেন কি? না। রায়মশাই জোরে মাথা নাড়লেন। তবে একদিন ভুলুর বউ তার বাচ্চার জন্য ওষুধ নিতে এসেছিল। তখন আমি শুধু ওষুধ নিয়ে নিচে গিয়েছিলুম। ওই সময় যদি কেউ এ ঘরে ঢুকে থাকে। বলেই তিনি আবার মাথা নাড়লেন। বাইরের লোকের ঢোকার প্রশ্নই ওঠে না। বাড়ির কেউ ঢুকতে অবশ্য পারে, কিন্তু যেই ঢুকুক সে কেমন করে জানবে যে এই বাক্সতে দামি রত্ন লুকোনো আছে? রত্নটার কথা বাড়ির কেউ কি জানে? শিবশম্ভু রায় জোরে মাথা নেড়ে বললেন,
না, আমি কাউকে বলিনি। জানবার মধ্যে জানে শুধু আমার ছেলে অমলকান্তি। সে থাকে আমেরিকায়, মেয়ে নন্দিতা থাকে ব্যাঙ্গালোরে। আমার জামাই ওখানে টাউন প্ল্যানিং এর হর্তাকর্তা। বছরে মেয়ে জামাই একবার আসে পুজোর সময়। তাহলে আপনার জামাইও জানেন? সুপ্রকাশের না জানার কারণ নেই। এই সময় অঘোরবাবু বন্দুক কাঁধে নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলেন। তা মনে করুন মানুষ না ভূত বোঝা গেল না। দেখলুম ঝোপঝাড়ের ফাঁক দিয়ে মনে করুন একটা টুপি ভাসতে ভাসতে ভ্যানিশ হয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও পেলুম না। এদিকে ভুলুও মনে করুন। রায়মশাই উঠে দাঁড়িয়েছিলেন, বাধা দিয়ে বললেন, বন্দুক দাও, খামোখা একটা কার্তুজ খরচ করে এলে। তা মনে করুন আপনি গুলি ছুটতে বলেছিলেন। খুব হয়েছে, কর্নেল সাহেবদের নিয়ে যাও, চান টানের ব্যবস্থা করে খাইয়ে দাও, আমি যাচ্ছি। একটু পরে নিচের একটা সাজানো গোছানো ঘরে আমাদের ঢুকিয়ে দিয়ে অঘোরবাবু বললেন, কাকলিকে স্নানের জল ভর্তি করতে বলি, স্নান করলে মনে করুন শরীর ফ্রেশ হয়ে যাবে। কর্নেল বললেন, আমি স্নান করব না অঘোরবাবু। অঘোরবাবু বললেন, তাহলে মনে করুন আমি ভুলুর কাছে গিয়ে কতগুলো গর্ত করেছে দেখে আসি, তলায় মনে করুন গোবর সার ফেলে জল ঢালতে হবে। বলে বারান্দায় গিয়ে তিনি ডাকলেন, কিনুদা, আমি এখনই আসছি, সাহেবদের খাওয়া রেডি করো। খাওয়া দাওয়া করে কর্নেল জানলার কাছে বসে চুরুট টানছিলেন। আমি বিছানায় অভ্যেস বসে গড়িয়ে নিচ্ছিলুম। একটু পরে কর্নেল বললেন, জয়ন্ত, উঠে পড়ো, বেরুবো। কোথায় বেরুবেন? হঠাৎ বৃষ্টি শুরু হলে কেলেঙ্কারি। বৃষ্টির লক্ষণ দেখছি না, জোরে বাতাস বইছে, ওঠো। নীলকুঠির জলে যদি দৈবাত পিশাচটার দেখা পাই। কর্নেলের তাগিদে বেরুতে হলো। গেট ভেজানোই ছিল। বাইরে বেরিয়ে কর্নেল বললেন, অঘোরবাবুর বাগান দেখে আসি। বললুম, বাগান তো এখনো হয়নি। ভবিষ্যতে হবে। বলে কর্নেল বাড়ির পূর্ব দিকে গেলেন। তারপর বললেন, বাহ, অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, গাছের চারা বসানোর গর্তও হয়ে গেছে। কর্নেল এগিয়ে গিয়ে গর্তগুলো গুনলেন। তারপর ওপাশে একটা ঘাসে ঢাকা জমিতে গিয়ে বাইনোকুলারে সম্ভবত পাখি খুঁজতে থাকলেন। একটু পরেই তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। অনুসরণ করতে হলো। এখানে একা দাঁড়িয়ে থাকার মানে হয় না। একটা ছোট্ট নালা ডিঙিয়ে ঝোপ জঙ্গলের ভেতর পায়ে চলা পথ পাওয়া গেল। সেই পথ ধরে কিছু দূর যাওয়ার পর একটা প্রকাণ্ড বটগাছ এবং নিচে নদী দেখতে পেলুম। বটতলায় গিয়ে কর্নেল একটু কাশলেন। অমনি অবাক হয়ে দেখলুম গাছটার অন্য পাশে ঝুড়ির আড়াল থেকে আবির্ভূত হলেন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার। আমাদের দেখে তিনি ফিক করে হাসলেন। তারপর বললেন, ইরিগেশন বাংলোর চৌকিদারদের ম্যানেজ করছি, অসুবিধা হয় নাই। আপনারা আইলেন কিনা খবর লইবার জন্য রায়মশাইয়ের বাড়ির পেছনে গেছিলাম। কি কাণ্ড! অঘোরবাবু সাংঘাতিক লোক, বন্দুক লইয়া তাড়া করছিল, একখানা গুলিও ছুড়ছিল। কর্নেল বললেন, আপনি তাড়া খেয়ে কি সেজ বাংলোয় চলে গিয়েছিলেন? হ, লাঞ্চ খাইয়া এখানে ওয়েট করছিলাম। আমাদের জন্য? না, আমি কেমনে জানবো আপনারা এখানে আইবেন? হালদার মশাই চারদিক দেখে নিয়ে চুপি চুপি বললেন, রায়মশাইয়ের বাড়ির কাছে অঘোরবাবুর তাড়া খাইয়া এখানে আইয়া পড়ছি। হঠাৎ দেখি একখানা নাও ওখানে বান্দা আছে। আমারে ওরা দেখে নাই। মাঝি বিড়ি টানছিল। আর একজন প্যান্ট শার্ট পরা লোক নাওয়ের থিকা নাইমা মাঝিরে কইল, তুমি এখন যাও, 4:30 বাজলে এখানে আইয়া ওয়েট করবা। কর্নেল দ্রুত বাইনোকুলারে যেদিক থেকে এসেছি সেই দিকটা খুঁটিয়ে দেখে বললেন, বাহ, তাহলে অন্তত একজন সন্দেহজনক লোককে আবিষ্কার করেছেন। গোয়েন্দা প্রবর মিটিমিটি হেসে বললেন, নাওখান যদি আগেই আইয়া পড়ে, মাঝির লোগে আলাপ করমু, কি কন? কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে বাংলোয় ফিরতে তো আপনার সন্ধে হয়ে যাবে। সঙ্গে টর্চ আছে, ফায়ার আর্মস আছে। পিশাচের পাল্লায় পড়লে রিভলভার দিয়ে আত্মরক্ষা করা যাবে না হালদার মশাই।
হালদার মশাই একচোট হেসে বললেন, পিশাচ? বাংলো চৌকিদারও কইছিল নীলকুঠির জঙ্গলে পিশাচ আছে। কর্নেল স্যার, 34 বছর পুলিশে চাকরি করছি, কত রাত্রে বনে জঙ্গলে ঘুরছি, পিশাচ দেখি নাই। তবে আপনার লোকে যাইয়া 2 বার নকল পিশাচ দেখছিলাম। এখানকার পিশাচ নকল নাও হতে পারে বলে কর্নেল বাইনোকুলারে নদী দেখতে থাকলেন। একটু পরে বললেন, একটা ছই ঢাকা নৌকো আসছে। হালদার মশাই বললেন, যন্তরখান একবার দেন কর্নেল স্যার। কর্নেল ওকে বাইনোকুলার দিলেন। গোয়েন্দা প্রবর কিছুক্ষণ দেখার পরে বললেন, হ্যাঁ। নৌকোটা কিছুক্ষণের মধ্যে এসে পড়ল। হালদার মশাইয়ের ইচ্ছে ছিল একা গিয়ে আলাপ জমাবেন, কিন্তু কর্নেল এগিয়ে গিয়ে বললেন, এই যে মাঝি ভাই, আমাদের একটু বেড়াতে নিয়ে যাবে? ভাড়ার অসুবিধা হবে না। কত চাও? মাঝি নৌকো বেঁধে বলল, না স্যার, হরিপুরের বিশুবাবুর ভাড়া করা নৌকো। বাবু নীলপুরে শ্বশুর বাড়িতে আছেন। বাবু আর বাবুর বউ 5টা নাগাদ এসে পড়বেন। কটা বাজছে স্যার? হালদার মশাইয়ের মুখ দেখে মনে হলো কথাটা তিনি বিশ্বাস করেননি। হালদার মশাই মাঝির সঙ্গে আলাপ করলেন। বোঝা গেল তিনি আমাদের সঙ্গী হতে চান না। বরাবর দেখে আসছি ওর মনে কোনো খটকা বাঁধলে উনি তার হেস্তনেস্ত না করে ছাড়বেন না। কোন হরিপুরের জনৈক বিশুবাবু সম্পর্কে ওর কেন খটকা বেঁধেছে তা আপাতত জানা যাবে না। ততক্ষণে কর্নেল হাঁটতে শুরু করেছেন। তাকে অনুসরণ করে বললুম, এদিকে কোথায় যাচ্ছেন? নীলকুঠির জঙ্গলে। কর্নেল বাইনোকুলারে পূর্ব দিকে জঙ্গলের শীর্ষে সম্ভবত পাখিটাকে দেখে নিলেন। তারপর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। মধ্যে মধ্যে ফাঁকা ঘাস জমি, তারপর জমাট ঝোপের মধ্যে উঁচু নিচু গাছগুলো এলোমেলো বাতাসে দুলছে। চারিদিকে অদ্ভুত শো শো শন শন শব্দ। এদিকে আমি প্রতি মুহূর্তে সাপের ছোবল খাওয়ার আশঙ্কায় বিপন্ন বোধ করছি। তবে কর্নেল আমার আগে আছেন। সাপ ফোঁস করে উঠলে প্রথমে তিনিই টের পাবেন। কিছুক্ষণ পরে ইটের চাবড়া দেখতে পেলুম। তাহলে এটাই নীলকুঠির ধ্বংসাবশেষ। এখানে গাছের তলা মোটামুটি ফাঁকা এবং এখানে ওখানে ছড়িয়ে আছে প্রকাণ্ড সব লাইন কংক্রিটের স্তূপ। কর্নেল আরো কিছুটা এগিয়ে থমকে দাঁড়ালেন। তারপর আমাকে ইশারায় দাঁড়াতে বলে একটা উঁচু প্রকাণ্ড স্তূপের দিকে পা টিপে টিপে এগিয়ে গেলেন। তিনি জঙ্গলে ঢাকা স্তূপটার কাছাকাছি যখনই গেছেন, অমনি ধূপ ধূপ শব্দে কেউ যেন দৌড়ে পালিয়ে গেল। কর্নেল ততক্ষণে স্তূপের ওপাশে চলে গেছেন। আচমকা এরকম ধূপ ধূপ দৌড়ে যাওয়ার শব্দ শুনে হকচকিয়ে গিয়েছিলুম। কর্নেল স্তূপের আড়ালে অদৃশ্য হতেই ডাকলুম, কর্নেল, কর্নেল। কর্নেলের সাড়া এলো, এখানে এসো জয়ন্ত। স্তূপের ওপাশে গিয়ে দেখি কর্নেল খানিকটা ছাইয়ের কাছে হাঁটু মুড়ে বসে আছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কি দেখছেন? কর্নেল হাসলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই পদ্যটা তুমি নিশ্চয়ই পড়েছ। লক্ষ্য করো, ছাইটুকু থেকে এখনো ধোঁয়া উঠছে। কেউ এখানে সবে আগুন জ্বেলেছিল মনে হচ্ছে। পালিয়ে গেল কেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, ইস, আর 2-3 মিনিট আগে আসতে পারলে লোকটাকে হাতে নাতে ধরে ফেলতুম। বাইনোকুলারে ওকে জঙ্গলে ঢুকতে দেখে সন্দেহ হয়েছিল বটে, কিন্তু অনুমান করতে পারিনি ওর উদ্দেশ্য কি। এখন বোঝা গেল। ওটা কিসের ছাই? তুমি পরীক্ষা করে বলো, এটুকু ছাই কিসের হতে পারে? কর্নেল কয়েক পা এগিয়ে ঘাসের ভেতর থেকে একটা দেশলাই কুড়িয়ে নিলেন। বললেন, লোকটা দেশলাই ফেলে পালিয়েছে। তার মানে সে যা পোড়াচ্ছিল তা গোপন কিছু। ছাইটুকু লক্ষ্য করে বললুম, কাগজ পোড়া মনে হচ্ছে। ঠিক ধরেছ, কিন্তু লোকটাকে পালানোর সময় দেখতে পাননি? কাছেই এই ঝোপটা দেখেছ? এর ভেতর ঢুকে গিয়ে সামনে স্তূপের আড়াল হওয়া সোজা। তার পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছি।
কর্নেল আতশ কাজ বের করে ছাইটুকু পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে একটা চিঠি। অবাক হয়ে বললুম, একটা চিঠি পুড়িয়ে ফেলার জন্য এই জঙ্গলে ঢোকার কি দরকার ছিল? কর্নেল হাসলেন, লোকটা যেই হোক বেশি সাবধানী। রায়মশাইয়ের বাড়ির দোতলা বা ওর ঘরের জানলা থেকে চারপাশটা দেখা যায়, খোলামেলা জায়গা, কাজেই চিঠিটা নীলকুঠির জঙ্গলে পোড়ানো নিরাপদ। চলো ফেরা যাক। জঙ্গল পেরিয়ে পোড়ো ঘাসে ঢাকা মাঠ এবং সেই নালা পেরিয়ে গিয়ে বললুম, চিঠি পোড়ানোর ব্যাপারটা মাথায় ঢুকছে না। কেউ কোনো গোপনীয় চিঠি পোড়াতে চাইলে আমরা এখানে আসবার আগেই পুড়িয়ে ফেলতে পারত। হঠাৎ আজ বিকেলে কেন পোড়ালো? কর্নেল বললেন, যত ভাববে মাথার ঘিলু বিগড়ে যাবে, ছেড়ে দাও। রায়মশাইয়ের বাড়ির কাছাকাছি গিয়ে দেখলুম অঘোরবাবু গাছের চারাগুলো গর্তে বসিয়ে ঝাড়ি থেকে জল ঢালছেন। আমাদের দেখতে পেয়ে একগাল হেসে বললেন, তা মনে করুন চারাগুলো তাজা, 1 বছরেই আকড়া হয়ে বেড়ে উঠবে। কর্নেল চোখ বুলিয়ে চারাগুলো দেখে বললেন, কিন্তু বেড়া না দিলে গরু ছাগলে মুড়িয়ে ফেলবে অঘোরবাবু। তা কি দেব না ভাবছেন স্যার? ওই দেখুন রায়মশাইয়ের বাঁশঝাড়, পারমিশন নিয়ে নিয়েছি, কাল ভোরে ভুলু কাটারি নিয়ে আসবে, আমি বাজার থেকে দড়ি কিনে আনবো। বাহ, কিন্তু আমার মনে হচ্ছে চারাগুলো এক জাতের গাছের হলে ভালো হতো। এটা মনে হচ্ছে আকাশমণি, পরেরটা শিরীষ। কি আশ্চর্য, এটা মনে হচ্ছে অর্জুন গাছ, আর ওটা সম্ভবত ইউক্যালিপটাস। অঘোর অধিকারী বললেন, হোক না, বিনি পয়সায় পেয়েছি, কিন্তু এত ঘন ঘন করে লাগানো ঠিক হয়নি, গাছগুলো বেড়ে উঠলে ঠাসাঠাসি হয়ে যাবে। আগে স্যার, মনে করুন গাছ দেখতে ভালোবাসি, তারপর মনে করুন এগুলো হবে আমার নিজের গাছ। বুড়ো বয়সে এখানে কুটির তৈরি করে মনে করুন মুনি ঋষির মতো বসে থাকবো। রায়মশাই মনে করুন যখন স্বর্গধামে, তখন তো আমার ও বাড়িতে ঠাঁই হবে না, ওর ছেলে বা মেয়ে জামাই বাড়ি বেচে দেবেন। সেই সব ভেবেই মনে করুন এই প্ল্যান মাথায় এসেছিল। চমৎকার প্ল্যান, আপনার বুদ্ধির প্রশংসা করি অঘোরবাবু। অঘোরবাবু হাসতে হাসতে বললেন, আজ্ঞে স্যার, আমার যে বড্ড ভুলো মন, তাই আগে ভাগেই মনে করুন নিজের আশ্রম পত্তন করে রাখলুম। অঘোরবাবু দাঁড়িয়ে রইলেন। আমরা রায়বাড়িতে গিয়ে ঢুকলুম। রায়মশাই উঠোনের শেষ প্রান্তে গরুর চালাঘরের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে এগিয়ে এলেন, বললেন, নীলকুঠির জঙ্গলে ঢুকেছিলেন নাকি? কর্নেল বললেন, হ্যাঁ, জয়ন্তকে নীলকুঠির ধ্বংসাবশেষ দেখিয়ে আনলুম। বর্ষার সময় জঙ্গলে ঢোকা উচিত হয়নি, সাপ থাকতে পারে বলে রায়মশাই হাঁক দিলেন, কিনু, সাহেবদের কফি তৈরি করে আনো। অঘোর বোধ করি গাছের চারা পুঁতছে, পাগল একটা। আমাদের থাকার ঘরের তালা আটা ছিল। খাপ্পা হয়ে রায়মশাই বললেন, চাবি অঘোরের কাছে, কাকলি, এ ঘরের চাবি নিয়ে আয়, অঘোরের কাছে আছে। কিনু ঠাকুরের মেয়ে কাকলি দৌড়ে বেরিয়ে গেল। কর্নেল আসতে বললেন, আচ্ছা রায়মশাই, আপনি হরিপুরের বিশুবাবু নামে কাউকে চেনেন? নীলপুরে তার শ্বশুর বাড়ি। রায়মশাই ভুরু কুচকে বললেন, তাকে চেনেন নাকি? না, নদীর ঘাটে নৌকো রেখে বিশুবাবু নাকি শ্বশুর বাড়ি বউকে আনতে গেছেন। নৌকোর মাঝি বলল, ওটা নাকি ছোট ঘাট, নতুন তৈরি হয়েছে। রায়মশাই চাপা স্বরে বললেন, ঠক, জোচ্চোর, চিটিংবাজ, আগে তো নীলপুরেই থাকতো, ঘর জামাই ছিল, হরেন দত্তর আড়ত আছে, একটিমাত্র মেয়ে, তাই বিশুকে আড়তে বসিয়েছিল। বদমাস বিশু এরিয়ার চোর ডাকাতদের চোরাই মাল কিনত আর কলকাতায় বেঁচে আসতো। শেষে পুলিশ ওকে ধরেছিল। হরেন টাকা কড়ি খরচ করে জামাইকে ছাড়িয়ে এনেছিল, কিন্তু বিশু কোন মুখে আর শ্বশুর বাড়িতে থাকবে? কদিন আগে হরেন বলছিল তার মেয়ে রাগ করে চলে এসেছে, তাই বুঝি বিশু শ্বশুর বাড়ি এলো। কিন্তু অমন চোরা পথে কেন? মাঝি বুঝি আপনাদের বলল ছোট ঘাট, নতুন ঘাট, বোগাস, ওখানে ঘাট নেই। বিশুবাবু কি আপনার বাড়িতে কখনো এসেছেন? না,
আমার কাছে ওর কি কাজ থাকতে পারে? এলে বাড়ি ঢুকতেই কেন দেব? অঘোরবাবু দৌড়ে এলেন। ইস, কর্নেল সাহেবদের দেখেও মনে করুন চাবির কথা মনে পড়েনি। আমার ভুলো মন, ছ্যা 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 বলে তিনি তালা খুলে দিলেন। রায়মশাই বললেন, চাবিটা আমাকে দাও অঘোর, তোমার ভুলো মন নিয়ে আমার সবসময় প্রবলেম হয়, দাও। চাবিটা রায়মশাইকে দিয়ে অঘোরবাবু টিউবওয়েলে হাত পা ধুতে গেলেন। দেখলুম কাকলি হাতল টিপে দিচ্ছে। ঘরে বসে কফি খেতে খেতে শাঁখ বাজল। সম্ভবত কিনু ঠাকুরের স্ত্রী মানদা শাঁখে ফু দিচ্ছেন। রায়মশাই বললেন, সন্ধ্যা আহ্নিক সেরে আসি, আপনারা রেস্ট নিন। বলে তিনি সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। ফ্যানের স্পিড বাড়িয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কফি খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে বললেন, বিশুবাবুর যা পরিচয় পেলুম, হালদার মশাই বিপদে পড়বেন। বললুম, হালদার মশাইয়ের কাছে রিভলভার আছে। কর্নেল কি যেন বলতে যাচ্ছিলেন। অঘোরবাবু চায়ের কাপ হাতে করে ঘরে এসে একটা চেয়ারে বসলেন। বললেন, তা মনে করুন আজ শান্তিতে ঘুমোতে পারব। কর্নেল বললেন, হ্যাঁ, নিজের আশ্রমের শিলান্যাস করলেন। আজ্ঞে না না, সে কথা বলছি না। আপনি এসেছেন তাই মনে করুন বাড়িতে আর ঢিল পড়বে না রাত বিরেতে। ঢিল পড়া নাকি গতরাত থেকে বন্ধ হয়েছে? অঘোরবাবু চাপা স্বরে বললেন, গতরাতেও মনে করুন ঢিল পড়েছিল। রায়মশাইকে কিছু জানতে দিনি আমরা। কিনুদাকে জিজ্ঞেস করুন, জানলে গুলি খরচ করতেন। কার্তুজের যা দাম মনে করুন। আচ্ছা অঘোরবাবু, আপনি নীলপুরের হরেন দত্তর জামাই বিশুবাবুকে চেনেন? অঘোরবাবু নড়ে বসলেন। খুব চিনি। তাকে মনে করুন কোথায় দেখলেন? নদীর ঘাটে নৌকো থেকে নেমে গ্রামে ঢুকেছেন। বেটার ছেলের কাছে মনে করুন আমি 15 টাকা পাবো। ধার করেছিল, শোধ দেয়নি। রাতের আধার মনে করুন কখন কেটে পড়বে। এক্ষুনি গিয়ে ওকে মনে করুন ধরে ফেলতেই হবে। বলে অঘোরবাবু দ্রুত বেরিয়ে গেলেন। একটু পরে কর্নেল জানলায় উকি মেরে বললেন, অঘোরবাবু টর্চ জেলে টাট্টু ঘোড়ার মতো দৌড়ে গেলেন। বললুম, কিন্তু হরিপুরের বিশুবাবুকে কি আর উনি শ্বশুর বাড়িতে পাবেন? নৌকোর মাঝি বলছিল বিকেল 5টা নাগাদ উনি স্ত্রীকে নিয়ে নৌকোয় উঠবেন। আপনি অঘোরবাবুকে কথাটা বললেই পারতেন। কর্নেল বললেন, তাই তো, আমারও দেখছি বড্ড ভুলো মন। বেচারা অকারণ হয়রান হয়ে ফিরে আসবেন, কিংবা বলা যায় না নদীর দিকে দৌড়বেন। কিন্তু তোমারও কি ভুলো মন জয়ন্ত? তুমি ওকে বললে না কেন? একটু হেসে বললুম, তা মনে করুন একটু ভুলো মন হয়ে পড়েছি। হালদার মশাই আমাকে অন্যমনস্ক করেছেন। সাবধান জয়ন্ত, অঘোরবাবুর কথা নকল করতে গিয়ে তুমিও মুদ্রাদোষের কবলে পড়বে। বলে কর্নেল দরজার কাছে গেলেন। হালদার মশাইয়ের জন্য আমিও উদ্বিগ্ন। আমার এখনই নদীর ধারে যাওয়া উচিত। আমিও যাব আপনার সঙ্গে। কর্নেল বললেন, থাক, আর তোমাকে সন্ধেবেলায় বনে বাদারে হাঁটতে হবে না। আমার পায়ে হান্টিং বুট আছে, সাপের দাঁত বিঁধবে না। তুমি অপেক্ষা করো, আমি বেরুচ্ছি। পথে বরং গাছের ডাল কেটে একটা লাঠি বানিয়ে নিব। কর্নেল তার কিট ব্যাগটা পিঠে এঁটে বেরিয়ে গেলেন। বাইনোকুলার এবং ক্যামেরা নিলেন না। কিট ব্যাগে জঙ্গল কাটা কাটারি আছে, তা আমি জানি। কিছুক্ষণ পরে রায়মশাইয়ের সাড়া পাওয়া গেল। ডাকলেন, অঘোর, অঘোর। বারান্দায় কাকলি দাঁড়িয়েছিল। সে বলল, ছোটবাবু টর্চ নিয়ে কোথায় বেরিয়েছেন? রায়মশাই বললেন, টর্চ নিয়ে? তার মানে বাজারে আড্ডা দিতে গেছে। আবার আড্ডাবাজ হয়েছে অঘোর। কাল অত রাতে ফিরল, বলল ট্রেন লেট। মিথ্যা কথা। পরশু রাতেও ফিরল 10টার পর। আসুক, মজা দেখাচ্ছি। বলে উনি আমাদের ঘরে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেবকে অঘোর সঙ্গে নিয়ে গেছে বুঝি? বললুম, না, কর্নেল সেজবাংলোয় ওর একজন বন্ধুর কাছে গেছেন। রায়মশাই একটা চেয়ার টেনে বসে চাপা স্বরে বললেন,
আপনি তো কর্নেল সাহেবের কাছের মানুষ, আমার জিনিসটার ব্যাপারে তদন্ত কত দূর করলেন জানেন? বললুম, মনে হচ্ছে তদন্ত করতেই বেরিয়েছেন, কারণ সেজ বাংলোয় ওর সেই বন্ধু একজন প্রাইভেট ডিটেকটিভ। আগেই ওই ভদ্রলোককে পাঠিয়ে দিয়েছিলেন কর্নেল। রায়মশাই খুশি হয়ে বললেন, কর্নেল সাহেবের ওপর আমার ভরসা আছে। আপনি নিশ্চয়ই জানেন, আগেরবার এখানে উনি এসে নীলকুঠির জঙ্গলের পিশাচ রহস্য ফর্দাফাই করেছিলেন। বলেন কি? আমি জানি না তো। কর্নেল শুধু বলেছেন ওই জঙ্গলে রাত দুপুরে অমানুষিক গর্জন শুনেছিলেন। রায়মশাই হাসলেন। ওটা ছিল চোরাচালানিদের ঘাঁটি। শ্মশানে রাত বিরেতে সব যাত্রীরা গেলে ওদের নৌকো চোখে পড়ে সন্দেহ হতেই পারে। তা পিশাচের গপ্প রটিয়েছিল ব্যাটার ছেলেরা। আর ওই অমানুষিক গর্জন ব্যাপারটা মাইক্রোফোনে বিকট চিৎকার। কর্নেল দলটাকে পুলিশ দিয়ে পাকড়াও করিয়েছিলেন। তবে এই গোপন ব্যাপার বাইরের লোকেরা তো জানে না, তাই এখনো রাত বিরেতে শ্মশান যাত্রীরা ডেলাইট জেলে অস্ত্র-শস্ত্র নিয়ে ঢাকঢোল বাজায়। রায়মশাই এবার ঘটনাটা বিস্তারিত শুনিয়ে ছাড়লেন। তার কিছুক্ষণ পর কর্নেল এসে গেলেন। বারান্দার নিচে থেকে বললেন, জঙ্গলে জলকাদায় আছাড় খেয়েছি রায়মশাই। শর্টকাটে আসতে গিয়ে এই বিপদ। এক বালতি জল চাই। রায়মশাই উঠে গেলেন। কাকলি, এখানেই জল এনে দে। ইস, হাতে আর জুতোয় কত কাদা লেগে আছে। কাদা ধুয়ে কর্নেল ঘরে ঢুকলেন। জিজ্ঞেস করলুম, হালদার মশাইয়ের খবর কি? কর্নেল আমার কথায় কান দিলেন না। তোয়ালেতে হাত মুছে জুতো খুলে চটি পড়লেন। তারপর বললেন, রায়মশাই, কফি খাবো। নিশ্চয়ই খাবেন। কিনু, সাহেবকে কফি দাও। বলে চাপা স্বরে জিজ্ঞেস করলেন, খবর আছে কিছু? আছে, কফি খেয়ে আপনার ঘরে গিয়ে বলবো। রায়মশাই অস্থির হয়ে বললেন, তাহলে বরং আমার ঘরেই চলুন, সেখানেই কফি পাঠাতে বলছি। কর্নেল একটু হেসে বললেন, ঠিক আছে, তাই চলুন। জয়ন্ত, তুমিও এসো। দোতলায় রায়মশাইয়ের ঘরে গিয়ে বসার পর কিছুক্ষণের মধ্যে কিনু ঠাকুর কফি আর পাঁপড় ভাজা দিয়ে গেলেন। কর্নেল বললেন, রায়মশাই, সিঁড়ির দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে আসুন। রায়মশাই এ কাজে দেরি করলেন না। খবর শোনার জন্য আমিও উদগ্রীব। কর্নেল কফিতে চুমুক দিয়ে চাপা স্বরে বললেন, সুখবর, কিন্তু আগে বলুন, জিনিসটা কিসের ভেতর রেখেছিলেন? ওটা ছিল একটা রূপোর কৌটোর মধ্যে। আমি রূপোর কৌটো ওই আলমারিতে রেখে হোমিওপ্যাথি ওষুধ যে সাদা কাগজে দিই তার মধ্যে মুড়ে রেখেছিলুম, যাতে চোর ডাকাতের সন্দেহ না হয়। কর্নেল প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন। সেটা অ্যালুমিনিয়ামের। এ ধরনের কৌটোয় লোকেরা দোক্তা খায় দেখেছি। কর্নেল বললেন, এই কৌটোটা কার চিনতে পারছেন কি? না তো। কৌটোটা নতুন কেনা। বলে কৌটোর মুখ খুলে কর্নেল প্রায় মুরগির ডিমের গড়ন একটা নীল পাথর টেবিলে রাখলেন। পাথরটাতে আলোর ছটা পড়ে ঝলমল করছিল। রায়মশাই দু হাতে নীলাটা নিয়ে কপালে ঠেকিয়ে বললেন, ভগবান আপনার মঙ্গল করুন। রায়মশাইয়ের চোখ জলে ভিজে গেল। অবাক হয়ে বললুম, এটা কার কাছে কোথায় হঠাৎ উদ্ধার করলেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, ওই কথাটা আমার বলা বারণ। রায়মশাই, রত্নটা এবার যত্ন করে ভালো জায়গায় রাখুন। কাঠের আলমারি নিরাপদ নয়। আপনার ঘরে গতবারে একটা ছোট সিন্দুক দেখেছিলুম, সেটা কোথায়? রায়মশাই বললেন, খাটের তলায় পড়ে আছে, বহুদিন ব্যবহার হয় না। এটা ওই সিন্দুকের মধ্যেই রাখুন, কিন্তু সাবধান, ও ঘরে আপনার অগোচরে কেউ যেন না ঢুকতে পারে। সে রাতে কর্নেলকে অনেক প্রশ্ন করেও জানতে পারলুম না, এত সহজে কি করে তিনি 10 লক্ষ টাকা দামের নীলা উদ্ধার করলেন। সকালে উঠে দেখি কর্নেল যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। আজও আকাশে বৃষ্টি মেঘ ছিল না, মনে হচ্ছিল যেন শরৎকাল। আমি ঘুম থেকে উঠে কফির বদলে চা খাই। চা খাওয়ার পর বেরিয়ে গেলুম। অঘোরবাবুর হাঁকডাক শোনা যাচ্ছিল। বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখলুম
সেই ভুলু বাঁশ কেটে এনেছে এবং বেড়ার আয়োজন চলছে। আমাকে দেখে অঘোরবাবু হাসলেন। এতক্ষণে উঠলেন বুঝি? কর্নেল সাহেবকে মনে করুন একবার নীলকুঠির জঙ্গলে দেখলুম। বললুম, অঘোরবাবু, কাল সন্ধ্যায় বিশুবাবুর দেখা পেয়েছিলেন? অঘোরবাবু বেজার মুখে বললেন, না, মনে করুন সে বিকেলেই কেটে পড়েছিল। চারাগুলো এক রাতেই সতেজ হয়ে উঠেছে। দেখতে দেখতে বললুম, চারাগুলো ডালে দড়ি বাঁধা আছে, কেটে ফেলা উচিত। হ্যাঁ, কেটে ফেলবো, আর মনে করুন 2-3 দিন যাক। একটা চারার দুটো ডালে সাদা সুতো বাঁধা এবং একটা চিরকুট আটকানো দেখে বললুম, এটা আবার কি? তা মনে করুন ফরেস্ট ডিপার্টমেন্টের স্লিপ, গাছের নাম লেখা আছে। কিছুক্ষণ বেড়া বাঁধার কাজ দেখার পর বাড়ির ভেতরে গেলুম। দেখলুম কখন কর্নেল বাড়ির পশ্চিম দিক ঘুরে বাড়ি ঢুকেছেন। বললুম, হালদার মশাই কেমন আছেন? যাননি সেচ বাংলোয়? কর্নেল ঘরে ঢুকে বললেন, হালদার মশাই এতক্ষণ নীলপুর বাস স্টপে, সেচ বাংলোয় গিয়ে দেখা করেছি। এ যাত্রা উনি অক্ষত শরীরে আছেন, তবে হরিপুরের বিশু যেতে দেরি করেছিল। রাত 9টায় নৌকোয় হালদার মশাইকে দেখে সে খাপ্পা হয়েছিল। হালদার মশাই কিছু বলার আগে বিশু তাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল। ওখানে অবশ্য হাঁটু পর্যন্ত জল। হালদার মশাই পাড়ের ঝোপ আঁকড়ে না ধরলে কি ঘটতো বলা যায় না। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরাও বাস স্টপে যাব। উনি অপেক্ষা করবেন আমাদের জন্য। ব্রেকফাস্ট করে রায়মশাইয়ের কাছে বিদায় নিয়ে বেরুচ্ছিলাম। অঘোরবাবু এসে বললেন, তা মনে করুন কোথায় চললেন স্যার? কর্নেল বললেন, কলকাতা ফিরতে হচ্ছে। চলি অঘোরবাবু, পরে আপনার বাগান দেখতে আসব। অঘোরবাবু বললেন, আজ্ঞে আসবেন বই কি, তা মনে করুন বাগান আমার স্বপ্ন। শর্টকাটে বাস স্টপ যাবার পথে বললুম, কর্নেল, নীলা উদ্ধারের রহস্যটা এবার না বললে মনে করুন। সাবধান জয়ন্ত। কর্নেল অট্টহাসি হাসলেন। ওই মনে করুন বড় সাংঘাতিক জিনিস। বাইনোকুলারে দূর থেকে দেখছিলুম তুমি অঘোর অধিকারের স্বপ্নের বাগানে দাঁড়িয়েছিলে। চারাগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার চোখে পড়েনি? একটু ভেবে বললুম, চারাগুলোর ডালে দড়ি বাঁধা ছিল, আর একটা চারার ডালে সাদা সুতোয় বাঁধা ছিল বন বিভাগের চিরকুট। কর্নেল বললেন, দোক্তার কৌটোয় নীলা ভরে অঘোর অধিকারী ওই চারাটার তলায় পুঁতে রেখেছিল। বিশুর সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে। অঘোর এখনো জানে না তার চোরাই মালে বাটপারি হয়েছে, তাই আহ্লাদে আছে। আসলে এটা আমার অঙ্ক জয়ন্ত। এতকাল পরে হঠাৎ অঘোর অধিকারীর বাগান করার শখ হয়েছে। কতগুলো চারা জোগাড় করেছে। কাল সন্ধ্যায় বেরিয়ে চিরকুট বাঁধা চারাটা ওপরাতেই কৌটোটা টর্চের আলোয় চকচক করে উঠেছিল। ডার্লিং, এটা নিছক অঙ্ক। আজ জঙ্গলে অঘোরবাবু ভুলুকে একটা চিঠি পোড়াতে পাঠিয়েছিল। চিঠিটা রায়মশাই মেয়েকে লিখেছিলেন। অঘোর অধিকারী নিশ্চয়ই সব চিঠি খুলে পড়ে ফের আঠা এঁটে ডাক বাক্সে ফেলত। এভাবেই সে নীলাটার কথা জেনেছিল। যে চিঠিটা ভুলুকে দিয়ে সে গোপনে পোড়াতে পাঠিয়েছিল, ওতে রায়মশাই লিখেছিলেন নীলাটা তিনি বুদ্ধি করে হোমিওপ্যাথির বাক্সে লুকিয়ে রেখেছেন। বয়স হয়েছে, হঠাৎ স্ট্রোকে মারা পড়লে তার মেয়ে যেন এসে নীলাটা খুঁজে পায়। অঘোর এই চিঠি পড়েই স্বর্গ হাতে পেয়েছিল। এও কি আপনার অঙ্ক? আজ ভোরে বেরুনোর সময় কৌশলে রায়মশাইকে জিজ্ঞেস করেছিলুম সম্প্রতি কোনো চিঠি তিনি ছেলে বা মেয়েকে লিখেছিলেন কিনা এবং তাতে কি লিখেছিলেন। রায়মশাই জানিয়ে দিলেন, অঘোর অধিকারীকে দিয়েই সব চিঠি ডাকঘরে পাঠান উনি। কাজেই অঙ্কটা মিলে গেল। ঢিল পড়তো কেন? ওটাই অঘোরের বদমাইশি। ভুতুরে আবহাওয়া তৈরি করতে চেয়েছিল বাড়িতে। রায়মশাই মুখে যাই বলুন, আমি খুব ভালো জানি উনি ভূত প্রেতে বিশ্বাসী। যদি নীলাচুরি ভূতের ঘাড়ে চাপানো যায়। বলে কর্নেল বাইনোকুলারে সম্ভবত পাখি দেখে নিয়ে
আবার হাঁটতে থাকলেন। একটু পরিশিষ্ট আছে, তা বলা দরকার। আমরা কলকাতা ফিরে যাওয়ার কিছুদিন পরে কর্নেল রায়মশাইয়ের একটা চিঠি পেয়েছিলেন। তাতে উনি লিখেছিলেন, সম্প্রতি অঘোর বাড়ি ছেড়ে চলে গেছে। একটা চিঠি লিখে রেখে গেছে। সংসারে তার আর মন নেই। সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে যাবে। হতভাগা কেন সন্ন্যাসী হবে, এটা আমার কাছে রহস্য। তবে এ রহস্য নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। আপনাকেও এ বিষয়ে মাথা ঘামাতে বলছি না। আর একটা কথা, যাবার আগে সে তার বাগানের চারা গাছগুলো উপড়ে ফেলে দিয়ে গেছে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।